এটা কি? শার্ট। এই শার্ট পরে তুমি অফিসে গিয়েছিলে না? হ্যাঁ, অফিসে তো যাবো। তাহলে কোথায় যাবো? অফিসে যদি যাও, শার্টের মধ্যে এত ধুলা কেন? এই শার্ট দেখে তো মনে হচ্ছে তুমি ধুলার মধ্যে গড়াগড়ি খেয়েছিলে। সত্যি করে বলো, শার্ট পরে কোথায় গিয়েছিলে? কি সব কথা বলো তুমি, বলো তো। হ্যাঁ, তোমার কি মনে হয় আমি শার্ট পরে অফিসে গিয়ে ধুলার মধ্যে গড়াগড়ি করি? আমার কোনো কাজ নেই? তাই তো মনে হচ্ছে। এই শার্ট দেখে মনে হচ্ছে তুমি ধুলার মধ্যে গড়াগড়ি খেয়েছো। এখনো সময় আছে ইরফান, সত্যি করে বলো কোথায় গেছিলা? আরে আমি অফিসে গিয়েছিলাম। আর একটা কথা বারবার জোর করে বলাচ্ছ কি জন্য তুমি? তুমি তো জানো আমি অফিসের বাইরে আর কোথাও যাই না। সোজা অফিস যাই, অফিসের বাসায় চলে আসি। আমার কোনো বন্ধু নেই, কোনো বাজে আড্ডা নেই, কোনো বাজে অভ্যাসও নেই। আরে যে কোনো জায়গা থেকে তো ধুলাটা লাগতে পারে, তাই না? এমনও তো হতে পারে আমি কোনো গাড়িতে উঠেছিলাম, গাড়ি থেকে ধুলা লেগেছে, হতে পারে না? এই বিষয়টা নিয়ে তো এত কৈফিয়ত দেওয়ার কিছু নেই। ইরফান, এসব কথাবার্তা বলে আমাকে এই সাত পাঁচ বুঝাবা না। সাত পাঁচ অনেক বুঝাইছো, কিন্তু আর হবে না। আমি এই ধুলার ইয়েটা বের করবই। এটা রহস্য কি? আমি তো জানি অফিসের আশেপাশে ধুলা। দাঁড়াও। আরে বাবা, তুমি দেখো বাসার কোন জায়গায় ধুলা আছে। দাঁড়াও। আশ্চর্য তো তুমি। সামিয়া আমার স্ত্রী। পৃথিবীর প্রত্যেকটা ব্যাপারে তার সন্দেহ বাতিকগ্রস্ত একটা মেয়ে। আসলে সন্দেহ করাটা ওর ভিতরে যেন ঢুকে গেছে। সব কিছুতেই ওর সন্দেহ। সন্ধ্যায় রাতে কি যেন খুঁজে বেড়ায় ও। যে ব্যাপারটাকে অনেক সহজ করে দেখা সম্ভব, সে ব্যাপারটা ও খুব সহজে দেখতে পারে না। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছেন এটা মানসিক একটা রোগ। কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসার কাছে এই রোগ আসলে কোনো বিষয়ই না। তাই ও যখন এসব করে, আমি রাগ না করে উল্টোকে সাপোর্ট করার চেষ্টা করি। বারে জি ম্যাম। সমস্যা কি তোমার? তোমাকে না এর আগেও বলছি 4 কাপ ঠিকঠাক মতো ধুবা। তোমার স্যার আজকেও কিন্তু চা না খেয়ে চলে গেছে। 4 কাপে পিঁপড়া কেন? তুমি ধো না কেন? এই কথা বলবা না কিন্তু, একদম আমার মুখে মুখে তর্ক করবা না। নেক্সট মান্থ থেকে যদি টাকা যাও ধুতে যাও। ম্যাডাম আমাকে বিদায় করেন ম্যাডাম। বিদায় করবো মানে কে তুমি? ম্যাডাম আমি তো ডিসেল লাইনের লোক। অসম্ভব, তোমাকে তো এর আগে তো কখনো দেখিনি। ম্যাডাম আমি তো এই মাসেই জয়েন করলাম, আগে দেখবেন কেমনে আপনি? তুমি যে ডিসেলের লোক, প্রমাণ দাও। আইডি কার্ড কই? ম্যাডাম এইসব চাকরিতে আইডি কার্ড লাগে না, ভালোভাবে কাজ করলেই হয়। এই দেখেন ভাউচার, এই দেখেন। জাকির, আয় জাকির, ওকে ধরো। ধরো এরে, ম্যাডাম ধরো এরে, ধরো। হ্যাঁ ধরবে কি ম্যাডাম? আরে ম্যাডাম পুলিশকে কিসের খবর দিবেন? আরে তুমি আসো আরে ডাকাতি না করতে, তো, আমি কি বুঝতেছি আরে না ডাকাত নাকি? কিসের? এই কিসের ডাকাত? আরে আমি তো, আরে ডাকাত না আমি রে। চুপ, আরে ডিসেল লাইনের লোক। চুপ কথা বলবেন না। ডাকাতি করতে আসছে। ম্যাডাম এই চুপচাপ দাঁড়াও, আমাদের যে বাড়ি ম্যাডাম আমি বিশ্বাস করতে পারি না। আমি হচ্ছি, দেখেন আপনি ভাউচার এই যে যেমন ম্যাডাম প্লিজ 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 স্টপ ম্যাডাম প্লিজ। ম্যাডাম আমি তো আপনাকে ফোনে বললাম এই লোকটাকে আমি চিনি। এ তো আপনাদের এলাকায় নতুন। ওই যে মোড়ের দোকানে সারা দিন পড়ে থাকে ওখানে। আপনি তাকে চিনেন না? কিন্তু না অফিসার, আমার কিন্তু সন্দেহ মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই লোক দোকানদার হিসেবে ঠিকই চাকরি নিয়েছে, কিন্তু পরে কিন্তু ডাকাতি শুরু করে দিবে। ম্যাডাম আল্লাহর দোহাই লাগে, প্লিজ আমাদেরকে এইভাবে ডেকে নিয়ে আসবেন না।
একদিন সত্যি সত্যি আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন, হ্যাঁ, তখন আমাকে ফোন দিবেন, আমি আর আপনার ডাকে আসবো না। অফিসার সরি, আমি এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি ওনার মাথায় একটু সমস্যা আছে তো, তাই যখন তখন আপনাকে ডাক দিই। নেক্সট টাইম থেকে ডাক দিলে আপনি প্লিজ আর আসবেন, আমি দেখছি বিষয়টা। আপনি খেয়াল রাখেন একটু। হ্যাঁ জি জি, আমি দেখছি, আপনি যান। ঠিক আছে, ঠিক আছে। এই ছেড়ে দাও। কি বলো তুমি? কি বলবো আর? আমার মাথায় সমস্যা। তাহলে আর কি, যখন তখন পুলিশ যাও কেন সব কিছুতে? এই লোক যদি আমার বাড়িতে ডাকাতি না করছে তুমি দেখো। কেন আমি তোমার ফোন ধরতে পারি না? না, অবশ্যই পারো না। কেন? একজন স্ত্রী তার স্বামীর ফোন ধরতে পারে না, এটা এমন কোনো বড় বিষয় না। একজন স্বাভাবিক স্ত্রী তার স্বামীর ফোন ধরতে পারে। তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তুমি স্বাভাবিক? আমি এখন অস্বাভাবিক হয়ে গেলাম? অবশ্যই অস্বাভাবিক। তুমি যদি স্বাভাবিক হতে তাহলে লুকিয়ে লুকিয়ে আমার ফোনটা চেক করতে না তুমি। আর ফোন জিনিসে পার্সোনাল, প্রত্যেকটা মানুষের পার্সোনাল কিছু ইস্যু থাকে, পার্সোনাল কিছু ব্যাপার থাকে, সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হয় না। তুমি একটু আগে কার সাথে কথা বলছিলে? কি ভাব আমি কিছু বুঝি না? তোমার প্রবলেমটা কি জানো? তুমি একটু বেশিই বোঝো, বুঝছো? আমি বুঝি না, আমি শিশু, তোমার কাছে তো পৃথিবীর সবাই শিশু, কেউ কিচ্ছু বুঝে না। মানে আমি তোমার বাসায় একা একা যাব? আমি গেলে কি সমস্যা? প্লিজ, আমি যেটা বলছি তুমি জাস্ট সেটাই করো। তুমি একাই যাবে, ওইটাতে কি হয় না হয় ঠিক নাই, আবার আমার সঙ্গে একসাথে যাবে তুমি। আমার মাথা কি কয়টা, একটা না দুইটা? রাখতে চাও না মাথাটা? আসলে কি হয়েছিল জানো, আমি তো অনেক বছর পর দেশে ফিরলাম। আমি যেভাবে আমার দেশকে রেখে গিয়েছিলাম, দেশটা আসলে সেরকম নেই, দেশটা অনেক বদলে গেছে। ঠিক তেমনই দেশের মানুষগুলোও বদলে গেছে। মানুষ বদলে যাবে, এটাই তো স্বাভাবিক। আর মানুষ যেখানে বদলায়, দেশ কি বদলাবে না? তাও তো দেশ এখন অনেক ভালো আছে, অনেক সুন্দর। বুঝলাম। আচ্ছা শোনো, তার মানে আমি আজকে তোমার বাসায় যাচ্ছি, আগে আমি পরে তুমি, তাই তো? এক্স্যাক্টলি। আর শোনো, তুমি যে আমার খুব কাছের আত্মীয়, এটা এনি হাও ওকে বোঝাতে হবে, আদারওয়াইজ কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। ঠিক আছে। ওকে। ম্যাডাম, উনি বলতেছে উনি নাকি আপনাদের আত্মীয়। জি ম্যাডাম, উনি বলতেছে উনি নাকি স্যারের কাজিন। হাই, আপনি সামিয়া? জি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বৃত্ত, কানাডা থাকি। আফটার 10 ইয়ার্স আমি দেশে ব্যাক করলাম।
আমার কাল রাতে ইরফানের সাথে কথা হয়েছে। ও আমার কাজিন। আসলে আমরা অনেক বছর পাশাপাশি বাসায় থাকতাম, আমরা একসাথে স্কুলেও যেতাম। তাই বলে ভাববেন না যে ও আর আমি সেম ক্লাসে পড়তাম। ও যখন ক্লাস 9-এ পড়তো, আমি পড়তাম ক্লাস 3-তে। সে ঠিক আছে, কিন্তু ইরফান কিন্তু কখনো আপনার কথা বলেনি। শোনেন নাই, কারণ হচ্ছে আপনার স্বামী ছোট থেকে একটা মুখচোরা বাদর, সব কথা পেটে রেখে দেবে, কোনো কথাই বলবে না। জি আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, স্যার আমাদেরকে পাঠিয়েছে। স্যারের নাকি কোন গেস্ট আসার কথা। উনি কি সেই গেস্ট? ও সরি, আপনারা মনে হয় ফোন করছিলেন। আসলে না, হঠাৎ আমার ফোনটা অফ হয়ে গেছে। তো আপনার অফিসের কাজ ফেলে দিয়ে এভাবে গেস্ট রিসিভ করতে চলে এসেছেন? কি করবো ম্যাডাম, স্যার আমাদের যা বলে তাই তো করতে হবে, তাই না ম্যাডাম? আসলে ম্যাডাম, মানে স্যারের হুকুমের বাইরে তো আমরা কিছু করতে পারি না, তাই না? জি, আমরা কি আসবো ম্যাডাম? জি আসি তাহলে ম্যাডাম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো। ঋতু নামের মেয়েটাকে? ও ও পৌঁছে গেছে? আমি তোমাকে যেটা প্রশ্ন করছি ঠিক ঠিক উত্তর দাও, একদম সত্যি কথা বলবে। আরে আমার কাজিন, ওই যে ভূতের কুলিতে আমাদের বাসা ছিল না, তখন আমাদের বাসার আশেপাশে থাকতো। ও, পাশাপাশি বাসা থাকলে কাজিন হয়ে যায় নাকি? আর আমি তো তোমাকে সেটা বলিনি। তাহলে কি? আমি যেটা জিজ্ঞেস করছি সেটা ঠিক ঠিক উত্তর দাও। কিন্তু এই বৃত্ত কে? দেখো, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, আর এই ধরনের বাড়াবাড়ি আমার একদমই ভালো লাগে না। ফোনটা রাখো। আর শোনো, বৃত্ত কিন্তু আমার গেস্ট, আর একজন গেস্টের সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করতে হয় সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার গেস্ট আসলে আমি কি ব্যবহার করি সেটা মাথায় রেখো প্লিজ। হ্যালো হ্যালো, প্রচণ্ড মাথা ধরেছিল। ওই লোক তো দেখে অসাধারণ চা বানায়। আপনি যে এখন আসবেন সেটা কি কালকে ইরফানকে বলেছিলেন? না, ঠিক এখন আসবো সেটা বলিনি, তবে আজ যে আসবো সেটা সে জানে। আর আমি কি বলবো, সেই তো আমাকে চাপাচাপি শুরু করলো, চলে আসো চলে আসো। কি আর করার, আমি যে ঢাকায় এসে হোটেলে থাকবো সেটা তো সে মেনে নিতেই পারছিল না। তাই চলে এলাম, 7 দিন থাকবো। আর 7 দিনে তোমাদেরকে অনেক বিরক্ত করব। আর ও কি বলে জানো, ও বলে নাকি 7 দিন ছুটি নেবে অফিস। আচ্ছা তুমি বলো, নিজের অফিস কি নিজে কেউ ছুটি নিতে পারে? আর একটা কথা, তুমি কিন্তু সুইটও আছো। আমি একটু আসছি। স্যার, ম্যাডাম কিন্তু বেশ খেপেছে। স্যার এমন খেপেছে স্যার, আমার কাছে মনে হয় অনেক খেপেছে স্যার। আমি স্যার, আপনি বড্ড কথা বলেন। আসলে ম্যাডাম অতটা খেপেনি। আচ্ছা হয়েছে, বুঝছি, প্লিজ আপনারা একটু চুপ করুন তো। আপনাদের সঙ্গে কথা বলতে গেলে না কোনো কথাই হয় না, আপনারাই কথা বলতে থাকেন। ডিসকাস্টিং। এখন যান, যে কাজ দিয়েছি সেটা তো করতে পারলেন না, যান। আসসালামু আলাইকুম স্যার।
এই মেয়েটা কে বলো তো? তোমাকে আমি কতবার বললাম, এত সুন্দর প্রবণ কেন তুমি? আমাকে খেপিও না ইরফান, সত্যটা বের করতে কিন্তু আমার সময় লাগবে না, সত্য কথা বলো। তুমি তো সত্যিটা জানতে চাও না, তুমি একটা মিথ্যাকে সত্যি বানাতে চাও। আমি তোমাকে এরকম ভাবিনি, কখনো ভাবিনি। সামিয়া, আমাদের বাসায় একজন গেস্ট এসেছেন, আমরা কোনো সিক্রেট না করি। ও আমার কাছের আত্মীয়, খুবই কাছের। মেয়েটা 7টা দিন থাকবে, এ কদিন আমরা একদম ঠিকঠাক থাকি প্লিজ। সাতদিন থাকবে? ও গুড মর্নিং। আসলে কি জানেন, বাংলাদেশটা না অদ্ভুত। কাল রাতে আমার খুব সুন্দর ঘুম হয়েছে। তাই নাকি? অথচ বাংলাদেশ থেকে একবার যারা বিদেশে যায় ফেরার পর তাদের ভাব দেখলে মনে হয় বাংলাদেশ বসবাসের অযোগ্য কোনো দেশ। আমার তো সেটা একদমই মনে হয় না। কারণ কি জানেন, এখানে আমার ছোটোবেলার অনেক মেমোরিজ আছে। আমার স্কুলের মেমোরিজ। আমি আর ইরফান আমরা তো একই স্কুলে যেতাম, একসাথে স্কুলে যেতাম। তো একদিন কি হয়েছে শুনেন, আমরা স্কুলে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে, হঠাৎ করে আমার আইসক্রিমটা পড়ে গেল। সেটা দেখে আমার যে কি কান্না, আর আমার কান্না দেখে আশেপাশে লোকজন জড়ো হওয়া শুরু করলো। আর ইরফান যে কি ভয় পেয়ে গিয়েছিল, আপনি যদি ওর এক্সপ্রেশন দেখতেন। আপনি নাস্তা করবেন? যদি নাস্তা করেন আমি নিচে যাচ্ছি, রেডি করছি, আসুন। কি করছেন স্যার? এক্সকিউজ মি স্যার, আপনি আমাকে বলুন স্যার। আশ্চর্য, স্যার। স্যার এই ফাইলটা স্যার, স্যার এটা স্যারের নিষেধ আছে স্যার, দেওয়া যাবে না স্যার, প্লিজ স্যার। আবির সাহেব, জি স্যার। স্যারের পরে এই অফিসে কিন্তু আমি আপনার সিনিয়র। থাকলেও স্যার আমাকে এটা বলেছে, আপনাকে দেওয়া যাবে না, আমাকে ডিরেক্ট বলেছে এটা। স্যার স্যার অন্য কেউ ধরতে তাই ফাইলটা আমাকে দিতেই হবে। না স্যার, আমার জীবন থাকতে স্যার এটা আমি দিতে পারবো না, কারণ স্যার আমাকে বলেছে এটা অন্য কেউ যাতে না ধরে স্যার, বুঝেন ব্যাপারটা। আচ্ছা, আপনার জীবন কি এতই পানি? আপনি জীবন দিতে পারেন ফাইলের জন্য? অবশ্যই, যেহেতু স্যার বলেছে আমি দিতে পারবো। তাহলে ধরুন, দিন আপনার জীবন, দিন আপনি। তাড়াতাড়ি।
চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। হলো শুরু সাথিনে এই খেলাধুলো রাতিনে, জানি বারণ করার সাথিনে আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হবে যা, তুমি ইচ্ছে মতো। ম্যাডাম, আপনার বাসায় চুরি হয়েছে। জি। যেহেতু গোল্ডের জিনিস, চোরটা কি বাইরের থেকে এসেছে নাকি ভিতরেই আছে? সেটা আমি কি করে বলবো, আপনারা তদন্ত করে বের করুন। আমার তো তাহলে আপনাদের সবাইকে আমার সন্দেহের আওতায় আনতে হয়। দেখুন, আমি আপনাদের বলতে পারছি না কাকে সন্দেহের আওতায় আনবেন, কাকে আনবেন না। তবে আমি বিশেষ করে একজনের কথা বলতে পারি, আর তার ব্যাপারে আমি মোটামুটি কনফার্ম। ঠিক আছে, আমরা আসছি। এক্সকিউজ মি। আপনি? জি, আমি বৃত্ত। ও, আপনি তাহলে কানাডা থেকে এসেছেন? জি। আপনি নিশ্চয়ই জানেন এ বাড়িতে একটা মহামূল্যবান জিনিস চুরি হয়েছে। জি, আমি একটু আগেই শুনেছি।
এবারের ম্যাডাম আপনার কথা বলেছে, মানে মানে আপনিও সাসপেক্টেড। মানে আমার কথা বলেছে? আপনি আমাদের পারমিশন ছাড়া এ বাড়ির বাইরে কোথাও যাবেন না, ঠিক আছে? যান, আপনি যান। তুমি কে? স্যার আমার নাম জাকির। দেখি চুরি করো? না স্যার, আমরা চুরি করি না স্যার। চুরি করো না? দারোয়ান আবার তুমি কে? স্যার বারেক। বারেক, হ্যাঁ? অভ্যাস আছে ডাকাতি ডাকাতি করার? না স্যার, কি বলেন স্যার, আমরা উচ্চ বংশের লোক স্যার। এরকম উচ্চ বংশ কত দেখছি, হ্যাঁ? চুরি করে, ডাকাতি করে, পকেট মারে। শুনো, সিসিটিভি ক্যামেরা আছে, সব খুঁজে বার করবো কিন্তু, হ্যাঁ? যাও। তোমার কোন গয়না চুরি হয়েছে আমাকে বলো। অ্যাজ ইফ আমার সব গয়নার খবর তোমার জানা আছে। সেটা আমি জানি না, তবে অ্যাটলিস্ট এতটুকু জানি যেহেতু গয়না চুরির ঘটনা ঘটে গেছে, পুলিশকে জানানোর আগে তো আমার সঙ্গে কনসাল্ট করা উচিত ছিল তোমার। হঠাৎ করে এত রেসপন্সিবল হয়ে গেলে? এতদিন তো সংসারের সব ডিসিশন একা আমি নিতাম। বাসার সব ডিসিশন একা নেওয়া যায় না। এই সংসারটা যেমন তোমার তেমনি আমারও। সো কোনো ডিসিশন নিতে হলে দুজনকে একসাথে নিতে হবে। খুব এখন চলে আসছো, একা ডিসিশন নেওয়া যাবে না, দুজন মিলে ডিসিশন নিতে হবে। এতদিন এসব সেন্স কোথায় ছিল? শোনো, তোমার তো আমাকে এখন আর ভালো লাগতেছে না, আমি বুঝতেছি। তোমার লাইফে এখন অন্য কেউ চলে আসছে, অন্য কাউকে ভালো লাগে তোমার। এই কি বলতে চাচ্ছ সেটা স্পষ্ট করে বলো। তোমার কি মনে হয় অন্ধ আমি? চোখে দেখি না? তুমি তো অন্ধই, তুমি তো অনেক দিন ধরেই অন্ধ। তুমি যদি অন্ধ না হতে তাহলে তুমি বুঝতে পারতে তোমাকে আমি কতখানি ভালোবাসি। এসব ছেলে ভুলানো কথাবার্তা আমার সাথে বলবা না কিন্তু। আমি খুব ক্লিয়ারলি দেখতে পাইতেছি তোমার মনের মধ্যে অন্য কেউ আছে, আমি তো সেখানে নাই। তুমি তো অন্য কেউ আসছে, নতুন No! কেউ আসছে। তুমি যেটা চিন্তা করছো সেটা অ্যাবসলিউটলি রং। I'm not always wrong. আমি যা বলে একদম ঠিকঠাক বুঝে শুনে উল্টাপাল্টা বলি। কথা বলো না। তুমি বোঝার চেষ্টা করো, তুমি যেটা বলছো ভুল বলছো। কফিটা খাও। মৃত সরি, তোমাকে তো আগে থেকে বলেছি আমি সব, মানে আমি এক্সট্রিমলি সরি।
হয়েছে? আমি কিছু বুঝতে পারিনি। তোমার অফিসে এত বড় ঝামেলা হচ্ছে, তুমি আমাকে আগে বলোনি কেন? অ্যাকচুয়ালি আমাদের 3-4টা বিজনেস একেবারে শেষ হয়ে গেছে। করোনার জন্য জাপানের যে বায়ার ছিল তারা সব শিপমেন্ট এবং ব্যবসা বন্ধ করে দিয়েছে। এই কদিন আমার মানসিক অবস্থাটা আসলে একদমই ঠিক নাই। ব্যবসাটা গুটিয়ে ফেলতে হচ্ছে। যে পরিমাণ টাকা ব্যাংক আমার কাছ থেকে পায় ওটা যদি দিতে না পারি তাহলে আমার সব কিছু ব্যাংক নিয়ে যাবে। বলতে পারো রাস্তার ফকির হয়ে যেতে পারে। তুমি আমাকে এইসব আগে বলোনি কেন? তুমি এত বড় চাপ সহ্য করতে পারতে না, তাই বলিনি। বৃত্ত তোমার ছোটবেলার বন্ধু। ছোটবেলায় এক একজনের ফ্যাসিনেশন এক এক রকম থাকে। নিজের সাথে বয়সে বড় কারোর প্রতি টান ভালোবাসা হতেও পারে, তারও হয়তো বা সেটাই ছিল, কিন্তু সেটা পাস্ট। তোমার এত বড় বিপদের কথা জেনে যে কানাডা থেকে চলে এসছে তোমাকে হেল্প করার জন্য এত বড় অঙ্কের টাকা দিয়ে, অথচ আমি তোমাকে ভুল বুঝেছি। বৃত্ত চলে যাবে সেটা আমি কাল রাতে বুঝতে পেরেছিলাম। আমি তাকে ভুল বুঝেছি, কত সন্দেহ করেছি, কত কথা শুনিয়েছি। জীবনের সময়টা অনেক অল্প, কিন্তু এই অল্প সময়ে আমরা জীবনটাকে জটিল করে ফেলি। অথচ একটু সোজাভাবে চিন্তা করলে জীবনটা কিন্তু আসলে কোনো সরল খেলা, অনেক সরল। বৃত্ত চলে যাওয়ার পর আর ওর সাথে যোগাযোগ করবার চেষ্টা করব না। ওর কাছে মাথা তুলে দাঁড়াবার মতো শক্তি আমি খুঁজে পাচ্ছি না। জীবনের সব কিছু এত অল্পে শেষ হয়ে যায় কেন?